নতুন আরো একটি ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক প্রীতি শুভেচ্ছা এবং সালাম জানাচ্ছি বন্ধুরা। কাছে দূরে যে যেখানে আছেন আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমি এই মুহূর্তে আছি হচ্ছে ক্রোয়েশিয়ার রাজধানী জাগ্রেবের সেন্টার এরিয়াটাতে। আমার সঙ্গে একজন বাংলাদেশি ভাই উপস্থিত আছেন, এই যে ওনাকে দেখতে পাচ্ছেন, রানা ভাই। আমি ওনার কাছ থেকে আসলে জানতে চাইবো এখানে মানুষের আয় রোজগার কেমন, জীবনটা এখানে কেমন, বাঙালিরা কী ধরনের কাজকর্ম করে, কেমন আয় রোজগার করতে পারে এবং এখানকার যে বাস্তব চিত্রটা আসলে সব কিছুই মোটামুটি আজকের এই ভিডিওটাতে আসবে বলে আমি বিশ্বাস করি। সো পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে আমার সঙ্গেই থাকুন। রানা ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছেন না? আচ্ছা রানা ভাই, আমি যেমনটা আপনার সঙ্গে গল্পের শুরুতে বলছিলাম যে এখানে মানুষজন মোটামুটি কেমন আছে আপনি কি জানেন? বাংলাদেশি কেমন হইতে পারে মানুষজন আনুমানিক? বাংলাদেশি আছে 15 থেকে 20,000-এর মতো বর্তমান আছে। আচ্ছা আছে না? তো কি করে বাংলাদেশের মানুষজন এখানে মোটামুটি? বাংলাদেশের মানুষ এখানে সবচেয়ে বর্তমান ভ্যাকান্সি ক্রোয়েশিয়াতে হয়েছে কনস্ট্রাকশন কনস্ট্রাকশনে কাজ বেশি করে। আচ্ছা, রেস্টুরেন্টও করে তো মোটামুটি? রেস্টুরেন্টও করে, রেস্টুরেন্টে আছে, জাগরিবে কিছু রেস্টুরেন্ট আছে। আর ম্যাক্সিমাম সিজনাল কাজ হয় সিসাইড এলাকায়। এটা সিজন যখন শেষ হয় তখন তাদের কাজ কন্ট্রাক্ট শেষ হয়ে যায়। আচ্ছা ঠিক আছে। আর কনস্ট্রাকশনটা 12 মাসই চলে। আচ্ছা, কেমন আয় রোজগার করে বাংলাদেশের মানুষজন? বাংলাদেশের মানুষ দেখা যায় যে 840 বেসিক, এখানে দেখা যায় কেউ দেখা যায় ওভারটাইম কাজ করলে 1100, 1200, 1000 এরকম ইনকাম করে। আচ্ছা আচ্ছা। আর এখানে অ্যাকোমোডেশন কোম্পানি দেয়, আর খানার জন্য মিনিমাম কোম্পানিগুলাইতেই দেখা যায় কনস্ট্রাকশন 100 ইউরো তাদের দেয়, আর কম বাজায় অ্যাকোমোডেশন একটা কোম্পানি পে করে। আচ্ছা, আর কোনো খরচ কি করতে হয় না? ট্যাক্স? আর না, এগুলো ট্যাক্স পুরোটাই কোম্পানি বহন করে, ট্যাক্স কারো দেওয়া লাগে না। তার মানে হচ্ছে কেউ যদি 1000-1200 ইনকাম করে, আমি 840 মিনিমাম ধরতেছি, তো ওভারটাইম তো অনেকেই করে মনে হয় না? মোটামুটি ম্যাক্সিমাম গুলাই তো 10 ঘন্টা, 11 ঘন্টা, 9 ঘন্টা এরকম করে। আচ্ছা, তো তার মানে যদি 1000-1200-1100 ইউরোর মতো ইনকাম করে, খরচ কত হইতে পারে এর মধ্যে? এখান থেকে বাড়তি হয়তো খরচ হয়তো 50 থেকে 100 ইউরো খরচ হয়, পুরোটাই তো কোম্পানি বহন করে। ঠিক আছে, 100 ইউরো হয়তো খানার যদি কোম্পানি দিয়ে দেয়, সর্বোচ্চ আর 100 ইউরো খরচ হইলো। তার উপরে যদি কেউ যদি বাড়তি খরচ করে সেটা ব্যক্তিগত ব্যাপার, সেটা এরকম। কিন্তু তার মানে হচ্ছে আপনার 1000-1200 ইনকাম করলে মোটামুটি 800-900 মিনিমাম তো তাহলে রাখতে পারারই কথা নাকি? হ্যাঁ, মিনিমাম 800-900, কেউ 1000ও রাখে, কেউ বেশি করলে বেশি রাখে, মিনিমাম 900-1000 এটা থাকে। আচ্ছা, কিন্তু এটা তো বললেন যে আপনি মোটামুটি ভালো চিত্র, কিন্তু খারাপ চিত্র আমি যতটুকু জানি যে এখানে অনেকের আবার কাজও না, এটাও তো সত্য? হ্যাঁ, এটা কাজ নাই, এটাও সত্য। কারণ এখানে কনস্ট্রাকশনে কিছু ভ্যাকান্সি আছে, যে পরিমাণ ভিসা, যে পরিমাণ লোক আছে সেই পরিমাণ এখানে ভ্যাকান্সি নাই। অনেকজন বেকার আছে, অনেক কোম্পানি রিসিভ করে না, আসে এখানে আসার পর দেখা যায় কাজ কাম নাই, বসে আছে, বাড়ির থেকে টাকা এনে খায়, ডকুমেন্টসের জন্য অন্য দেশেও যেতে পারে না, টিএসসি হলে অন্য দেশে যেতে পারবো, এটাও যেতে পারে না, এরকম অনেক চিত্র আছে। আচ্ছা ঠিক আছে, এটা হচ্ছে তার খারাপ দিকটা। যে পরিমাণ লোক আছে সেই পরিমাণ ভ্যাকেন্সি নাই। সিসাইডে এলাকায় যখন কাজ শেষ হয়ে যায় তখন তারা জাগরিবে যখন আসে তখন তো ভ্যাকেন্সি নাই, হয়তো তাকে অন্য দেশে যেতে হবে, নাহলে তাকে এখানে স্টে করতে হবে। পেপারসের সমস্যা, অনেক কোম্পানি পারমিট সহজে আসে না, পুলিশ অল টাইম চেকিং করে। ক্রোয়েশিয়া কিন্তু অন্য দেশের চেয়ে বেশি হার্ড পুলিশের দিক দিয়ে। আচ্ছা, তো 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 মানে এইরকম পার্সেন্টেজটা কিরকম হইতে পারে? মানে কাজ টাজ পায় না এরকম কেমন হইতে পারে? মিনিমাম আপনার 40% হবে, 40% এরকম ঘটনা আছে, 30 থেকে 40% মিনিমাম মানে কাজ পায় না। কাজ পায় না। এখনো দেখা যায় অনেক হোটেলে আছে, যেমন আমার হোটেলে আমি কিছু লোক রেখে দিছি, তাদের কাজ কাম নাই, বাড়ি থেকে টাকা নিয়ে খাইতেছে, কারো ডকুমেন্টস নাই, পেপারসের জন্য বাইরে বের হইতে পারে না, ঘরেই তারা স্টে করে। বাইরে বের হলে পুলিশ আছে, চেক করলে ঝামেলা, স্টে পেপার দিবে, এই দেশ ত্যাগ করতে হবে। কিন্তু পেপারস নাই মানে কি ধরনের পেপারস নাই? মানে যেমন টিআরসি কার্ড হয় না, যেমন কোম্পানি পারমিট ক্যান্সেল করে দিয়েছে, দেশে ঢুকছে, এখন ফিঙ্গার দিয়ে না আপনার টিআরসি কার্ডটা হবে। এখন কোম্পানি রিসিভ না করলে, কোম্পানি অ্যাকোমোডেশন পেপারস না দিলে তো সে টিআরসি কার্ড হবে না। আচ্ছা, তো এইরকম তো প্রচুর আছে বাংলাদেশি না? হ্যাঁ, এরকম অনেক বাঙালি আছে, কারণ এই যে সামনে শীতের সিজনে এটা অনেক বাড়বে আরো। মানে শীত আসলে মোটামুটি কাজকর্মের ইয়েটা কমে যায়। হ্যাঁ, ভ্যাকেন্সি কমে যায়, তখন দেখা যায় মানুষ বেকারত্ব বেশি। আচ্ছা, তো এই যে মানুষগুলা আসে মানে ইয়েতে জাগ্রেব বলেন অথবা ক্রোয়েশিয়া বলেন, তো খরচও তো প্রচুর করে ওরা না? মানে প্রচুর খরচ করে তো আসে। কেমন খরচ হয়? খরচ দেখা যায় যে ইন্ডিয়া, বাংলাদেশ থেকে যারা আসে তারা ইন্ডিয়া, নেপালে যে পরিমাণ খরচ হয়
সে পরিমাণ টোটালে দেখা যায় যে 15 লাখ টাকা মিনিমাম যায় তাদের, 15-16 লক্ষ টাকা খরচ করে দেশে ঢুকে, ঢুকার পরও দেখা যায় কাজ নাই। তখন কি করবে? গেম মেরে হয়তো ইতালিতে যায়, জার্মানিতে যায়, অন্য অন্য দেশে যায়, স্পেনে যায়, বিভিন্ন দেশে চলে যায় কাজের ভ্যাকেন্সি না থাকার কারণে। যদি কোম্পানি রিসিভ করতো, কাজ করতো ভালো, তাইলে দেখা যায় এখানে সমস্যা হতো না, মানুষ অনেক থাকতো। সেই পরিমাণে এটা হচ্ছে তার অসুবিধার দিকটা, খারাপ দিকটা। আবার ভিসা রেশিও হিসাবে ক্রোয়েশিয়াতে কিন্তু ব্যবহারে ভিসা ইউরোপে অন্যান্য দেশের তুলনায় অনেক ভিসা হয়। আচ্ছা, তো আসতেছে লোকজন, ভিসা হচ্ছে, কিন্তু কথা হচ্ছে আপনি একটা ভিসা পাইলেন শুধু, কিন্তু কাজ যদি না পান, 15 লাখ টাকা খরচ করে যদি কেউ আসে, তো তার অবস্থা তো খুবই খারাপ হয়ে যায়। তার অবস্থা খুব খারাপ। যদি তার কোম্পানি ভালো রিসিভ করে, কাজ থাকে, তাহলে সমস্যা নাই। কিন্তু সেটা আগে বুঝার কি কোনো উপায় আছে যে আমার কোম্পানি ভালো হবে কি? এখন তো ওয়ার্ক পারমিট এটা বিজনেসের মতো হয়ে গেছে, যে ক্রোয়েশিয়াতে লোক ঢুকে দিবে, তারা এখানে সে দেখা যায় কাগজ করে দিবে, কেউ ডকুমেন্টস করে দিবে, কাজ দিতে পারবে না। এখন পুরোটা এরকমই হয়েছে, মানে প্রথমে তো বলে যে সবকিছু তারা দিবে, কিন্তু আসার পরে তো এটা পায় না। তো এইটা তারপরে আমি বলছি, যদি ধরেন বাংলাদেশ থেকে একটা মানুষ এই মুহূর্তে মানে আছে, সে চাচ্ছে যেহেতু এই দেশটা অনেক সুন্দর, আমার নিজের কাছে ভালো লাগছে আসলে, এত সুন্দর একটা দেশ, মানে কে না আসতে চাইবে? এত ছিমছাম, পরিষ্কার পরিচ্ছন্ন, মানুষজনের টিয়ে সব কিছু মিলে বেশ ভালো, মানে খুবই সুন্দর, আমার কাছে ভালো লাগছে। এখন আমার এই ভিডিও দেখার পরে কোনো একজন বাংলাদেশি ভাই বোন সিদ্ধান্ত নিল যে আমি মানে ক্রোয়েশিয়া যাব। তো ক্রোয়েশিয়া আসলে সে বুঝবে কিভাবে? মানে আসার আগে কি বুঝার কোনো উপায় নাই যে আমার ওখানে কোম্পানিটা লেজিট কিনা, কোম্পানিটা ভালো কিনা, আমাকে সত্যি সত্যি কাজ দিবে কিনা, এরকম কোনো টেকনিক কি নাই আসলে? এগুলা এখন যখন অ্যাপ্লাই করে, তখন ওগুলা এজেন্সির সাথে কথা বলতে হবে যে আমার এখানে কাজ দিবে কি দিবে না। যদি ওই হিসাবে না হয়, তাহলে ক্রোয়েশিয়াতে আসার পরে ডকুমেন্টস করে দিলে হয়তো অন্য দেশে চলে গেল, ঠিক আছে। কিন্তু নিজে নিজে কি আসা সম্ভব না? এই এজেন্সি তো অনেক সময় প্রতারণা করে, যেটা এজেন্সি তো প্রতারণা করে। এখন এজেন্সির সাথে অ্যাপ্লাইটা করবেন কিভাবে? একটা কোম্পানিতে ওয়ার্ক পারমিট নিতে গেলে তো কোনো মাধ্যম লাগে। আচ্ছা, কিন্তু মাধ্যম ছাড়া সম্ভব না, না রিয়েল কাজকর্ম, যে একদম কাজকর্ম এভাবে নিজে নিজে অ্যাপ্লাই করা যায় না আসলে? অ্যাপ্লাই করা যায় কিনা এটা আমি এটা নিজে ওইভাবে জানি না, কারণ ম্যাক্সিমামই যে কোনো না কোনো মাধ্যমে এখানে কোম্পানির সাথে ডিল করে মনে করেন ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লাই করে। সেই কোম্পানি এখানে সুবিধা আছে কি, যে যারা কাজ দক্ষ লোক, জি, তারা মনে এখানে পেপার যদি নাও থেকে আসার পর যদি কাজ দেখাইতে পারে, অনেক কোম্পানি দক্ষ লোক চায় এখানে আসার। বেকার লোক আছে, সমস্যা নাই, তারা কোম্পানি টেনে নিব, তারা দেখা যায় কাজ দিব, এরকম আছে। যেমন ওয়েল্ডার, তারপরে আপনার ইলেকট্রিশিয়ান, আচ্ছা, এরকম আপনার কনস্ট্রাকশনে যারা কাজ জানা আছে, এক্সপিরিয়েন্স, তাদের জন্য এখানে সবসময় কাজ থাকে। কারণ এইগুলো লোক তারা তো পায় না, কারণ এখানে পোস্ট যেরকম আছে, কিন্তু দক্ষ লোকের খুব অভাব ক্রোয়েশিয়াতে। আচ্ছা, সেটা ধরেন যে কি ধরনের কাজের ডিমান্ড বেশি আছে? যেমন আপনি বললেন ওয়েল্ডার, তারপরে ইলেকট্রিশিয়ান, তারপরে মেশন, তারপরে আপনার প্লাম্বার। হ্যাঁ, রেস্টুরেন্টের কোনো কাজ কি পারা যাবে? যেমন কুক, শেফ, এরকম যেগুলো আছে ওগুলোর ডিমান্ড আছে, সত্যিকারের হয় ডিমান্ড আছে। যারা একদম ভালো কাজ জানে, শেফ, তাদেরও ডিমান্ড আছে। কিন্তু এখানে ম্যাক্সিমাম যারা আসে, তারা হচ্ছে কাজ না জানালো। আচ্ছা, কাজ জানালো, ইউরোপে বাংলাদেশি হোক কি নেপালি হোক, কাজ না জানালো কি ম্যাক্সিমাম। আচ্ছা, কিন্তু ভাষা একটা কি প্রতিবন্ধকতা হয় না এই দেশে আসলে? তো একটা সমস্যাটা হবেই। আসলে পরে হালকা পাতলা দেখা যায়, মানুষ দেখা যায় ইংলিশটা তো বেসিক এটা লাগে নতুন আসলে, তারপর আস্তে আস্তে ভাষা আস্তে আস্তে জানবে। কিন্তু কাজটাই যে মূলত কাজ জানা লোকের অভাব বেশি। আচ্ছা, দক্ষ শ্রমিকের অভাব এখানে আছে, এবং মানে যদি কেউ দক্ষ হয় সত্যিকারের, তাহলে তার কাজ পাওয়া এত বেশি কঠিন না কি, নাকি আপনার মন্তব্য হচ্ছে এটা নাকি? যারা দক্ষ আছে, জি, তাদের এখানে কাজ অ্যাভেলেবেল আছে। যদি বলে যে প্লাম্বার অনেক ভালো কাজ জানি, একটা কোম্পানিতে বললে কাজ ইন্টারভিউ দিলে সঙ্গে তার কাগজ হয়ে যাবে, তারা কাগজ দেখা যাবে, তারা নিজে অ্যাপ্লাই করে কাগজ বানিয়ে দিবে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। কিন্তু যারা আসে ম্যাক্সিমাম দক্ষ ছাড়া, অদক্ষ লোক বেশি। ভিসা হয়েছে, ইউরোপে চলে আসছি, আসার পরে যে কি পরিস্থিতি হয়, যে আসে সেই জানে। আচ্ছা, বিষয়টা এরকম। বুঝতে পারছি। তার মানে হচ্ছে এখানে যারা আছে, আমার যেটা মনে হলো আর কি, মানে মনে হচ্ছে যারা এখানে আসে বাংলাদেশ থেকে, তাদের ম্যাক্সিমামেরই মানে টেন্ডেন্সিটা থাকে যে এই দেশে থাকবে না আসলে, নাকি? রোমানিয়ার মতো, রোমানিয়া তো দেখলাম যে আমি একই চিত্র, এরকম কি বিষয়টা এরকমই। কারণ যেমন দেখে যে এই অবস্থা, ম্যাক্সিমামই টার্গেট থাকে, অনেকজনের টার্গেট থাকে যে ইতালি ঢোকার আগে, হেঁটে দেখা যায় যে ক্রোয়েশিয়া ঢোকার আগে ইতালিতে চলে যাবে, অথবা স্পেনে চলে যাবে, স্পেন করে ওখানে কাজ করবে, এরকম চিন্তা ভাবনা ম্যাক্সিমামই লোকের থাকে।
মানে তার মানে হচ্ছে যেটা আপনি বললেন যে যদি 100 জন আসে মোটামুটি কতজন হইতে পারে এরকম? 100 জনের মধ্যে বাঙালি আপাতত, হ্যাঁ। বাঙালি আপনার মনে করেন যে 50% এর উপরেই অন্য দেশে চলে ধান্দাই যায়। হচ্ছে যে অন্য দেশে চলে যাওয়া, হ্যাঁ, কিন্তু অন্য দেশে চলে অন্য যাওয়া। দেশে চলে যাওয়া তো আসলে পুরাটাই অবৈধ নাকি না? হ্যাঁ, এটা তো 100% অবৈধ, তো ওইটা তো সে আরো বেশি রিস্কের মধ্যেই পড়তেছে। রিস্কের মধ্যে আছে, কিন্তু তারপরও যার যেখানে আত্মীয় স্বজন আছে, অনেকজন ফোন দেয় এখানে থাকবি কেন, এখানে বেতন 1 থেকে 1.5 লাখ পাবি, এখানে আসলে 2.5 লাখ 3 লাখ পাবি, এরকম বলে দেখা যায় আরেকজনের সঙ্গে কথা বলে চলে গেছে। আত্মীয় স্বজন অনেকজন আছে না, অনেকজনই একজনের লিঙ্ক ধরে চলে যায় অন্যদিকে। আচ্ছা আচ্ছা, এইটাই সাধারণত, এটাই হচ্ছে ঘটনা। তো এটা তো একটা সময় পরে এরকম হইতে হইতে তো এই বাজারটা তো নষ্ট হয়ে যেতে পারে, বাঙালি আর কাউকে আনবে না, এরকমও তো হচ্ছে ঘটনা। এরকমও আছে বাঙালি যেমন রিজেক্ট খায়, যেমন এই দেশে সবচেয়ে নেপালি সংখ্যা বেশি। নেপালিরা কোনো দেশে যায় না, এই দেশে নেপালিরা নিজে দেখা যায় দোকান অলরেডি 4টা হয়ে গেছে, চিন্তা করো। সব হয়ে গেছে, কিন্তু বাংলাদেশে সব এখনো হয়নি। কারণ কি, বাংলাদেশে ওই পরিমাণ নাই, অন্য দেশে চিন্তা করে, ঠিক আছে, বাংলাদেশের লোক বেশি, মূলত কথা হচ্ছে এটা। বাংলাদেশের লোক বেশি হইলো, কিন্তু বাংলাদেশে এখানে থাকার যেহেতু টেন্ডেন্সি নাই, সেই ক্ষেত্রে হচ্ছে মানে বাঙালিরা একটা ভালো অবস্থানে যাইতে পারতেছে না আর কি। তো বিষয়টা এরকম। আচ্ছা, তো যদি বাংলাদেশের যদি এই মুহূর্তে কেউ আসতে চায় তার জন্য আপনার পরামর্শ কি থাকবে, মানে তার কি করা উচিত, কিভাবে একটা রিয়েল এজেন্সি বা রিয়েল এজেন্সি কিভাবে খুঁজে পাবে এটা? রিয়েল এজেন্সি এখানে তো এজেন্সির তো অভাব নেই, এর মধ্যে থেকে দেখে শুনে বুঝে যাচাই করে তারপরে অ্যাপ্লাই করতে হবে। আচ্ছা, টাকা পয়সার হিসাব আছে, যারা টাকা দিব তার আমি টাকাটা উঠাইতে পারবো কি না এটা তো গ্যারান্টি নেই। কিন্তু ওইটা বোঝার কোনো উপায় না যে এই লোকটা আপনার টাকা মেরে দিবে কিনা, বা এরকম তো কোনো আসলে ইয়ে না, এটা তো বিশ্বাস আমি করে বলতে পারবো না, আমি একজনের দেখাই দিব, যদি সে দেখা যায় সে টাকাটা মেরে দিল। রাইট 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 রাইট। তো এই হচ্ছে বিষয়। আপনার কি আর কোনো কিছু শেয়ার করার আছে নাকি, এই যে আমরা যতক্ষণ কথা বললাম, কোনো যেটা জানার বিষয় কি আমরা ইম্পর্টেন্ট কোনো কিছু না। 840 ইউরো, জি বল। কিন্তু এখন পর্যন্ত কি ভিসা রেশিও হিসাবে অন্য দেশের তুলনায় ক্রোয়েশিয়ার ভিসা রেশিও হিসাবে ইউরোপে ঢুকতে হবে এরকম পরিকল্পনা যাদের আছে, তাদের জন্য অ্যাপ্লাই করাটা বেস্ট। মানে এটা করতে পারে, ট্রাই করতে পারে এই দেশটা। এবং হচ্ছে মোটামুটি এখানে আপনি যেটা বলেন 840 ইউরো মিনিমাম, মানে আমি যতটুকু জানি 4.84 সম্ভবত পার আওয়ার হিসেবে দেয়, মানে প্রায় 5 ইউরোর মতো আওয়ারলি স্যালারি হয় আর কি এই দেশটাতে মোটামুটি, না কিন্তু বেশিও হয় না, 6, 7, 8 ইউরো কি হইতে পারে? হয় এগুলো যারা অনেক হাইলি স্কিলড, যারা দক্ষ। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো মোটামুটি এই হচ্ছে বিষয় বন্ধুরা। আমার মনে হয় ইম্পর্টেন্ট সবগুলো বিষয়ে আমরা কভার করতে পেরেছি। এখানকার পরিস্থিতি কেমন, আয় রোজগার কেমন, এবং কিভাবে মানে কত টাকা খরচ হইতে পারে, সব কিছু আপনারা মোটামুটি বুঝতে পেরেছেন। সো আর যদি কোনো প্রশ্ন আপনাদের থাকে তাহলে ভিডিওর কমেন্ট বক্সে করলে আমরা সেগুলো রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। যদি ভিডিওটা কাজের মনে হয়, যদি একটু হলে ভালো লেগে থাকে, একটা লাইক দিতে পারেন, রানা ভাইকে শুভেচ্ছা জানিয়ে কমেন্ট করতে পারেন। রানা ভাই তো দিনাজপুরের সন্তান আপনি, না? হ্যাঁ, আমি দিনাজপুরের। তো দিনাজপুরের এই কৃতি ভাইটাকে অবশ্যই শুভেচ্ছা জানাবেন এবং হচ্ছে ওনার জন্য শুভকামনা করবেন, কমেন্ট করে আপনারা ওনাকে সাধুবাদ জানাতে পারেন। তাহলে আজ আর কথা বাড়াচ্ছি না, দেখা হবে সামনের কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।